আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে। খুব একটা ইম্পর্টেন্ট অংশ। ঠিক আছে? আমাদের জুডিশিয়াল সিস্টেম বলতে আমরা বেসিক্যালি বুঝি যে আমাদের ভারতের যে বিচার ব্যবস্থা। এবার বিচার ব্যবস্থা মানে যে আমরা একটা কথা আমরা প্রথম থেকে জেনে এসেছি বা আমি বলে এসেছি যে একটা ডেমোক্রেসি বা একটা গণতন্ত্রের ক্ষেত্রে ৩ টে জিনিস খুব বেশি ভাইটাল থাকে। ৩ টে জিনিস আমাদের হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের পিলার হিসেবে আমরা কনসিডার করে থাকি। ঠিক আছে? ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে পিলার মানে ৩ টে জিনিস ছাড়া একটা গণতন্ত্র কখনো চলতে পারে না। সেই ৩ টে জিনিস কি? প্রথমত আমাদের লেজিসলেটিভ। ঠিক আছে? লেজিসলেটিভ কথার অর্থ হচ্ছে কি? যারা আমাদের জন্য আইন তৈরি করবে। ঠিক আছে? যারা আমাদের জন্য আইন তৈরি করবে। তাহলে আমাদের জন্য আইন তৈরি করে কারা? আমাদের জন্য আইন তৈরি করে আমাদের যে পার্লামেন্ট, মানে আমাদের যে ভারতের যে সংসদ পার্লামেন্ট, তার সাথে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পার্লামেন্ট কেন্দ্রীয় সরকারের জন্য করে, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্যের জন্য করে। এটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ পার্ট। সেকেন্ড পার্ট আমাদের কি? এক্সিকিউটিভ রয়েছে। এক্সিকিউটিভদের কাজ কি? এক্সিকিউটিভদের কাজ হলো আইনের শাসন করা। অর্থাৎ যে আইনটা লেজিসলেটিভ তৈরি করছে সেই অনুযায়ী রুল করা, আইনের শাসন করা। তার মধ্যে আমাদের কে রয়েছে? প্রাইম মিনিস্টার রয়েছে, তার মধ্যে আমাদের চিফ মিনিস্টার রয়েছে, তার মধ্যে আমাদের প্রেসিডেন্ট রয়েছে, তার মধ্যে আমাদের যদি একদম নিচে আসি ডিএম রয়েছে। ঠিক আছে? তার মধ্যে বিভিন্ন মিনিস্টার রয়েছে, এরা এক্সিকিউটিভ রয়েছে। আর এর থার্ড পিলার যেটা আমাদের ডেমোক্রেসির, সেটা হচ্ছে জুডিশিয়াল সিস্টেম। জুডিশিয়াল সিস্টেমের কাজ কি? আইন পালন করা। আইন যে পালন হচ্ছে, সেই আইন পালনের পালনের হচ্ছে আহ কি করবো? নজরদারি। ঠিক আছে? নজরদারি করা। মানে সিম্পলি বলতে পারি যে আইনটা আমাদের লেজিসলেটিভ তৈরি করছে, সেই আইনটা এক্সিকিউটিভরা ঠিকঠাক ভাবে পালন করছে কিনা তার উপর নজরদারি করা। তার মধ্যে কে রয়েছে? সেন্ট্রাল আমাদের একদম উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, সেকেন্ড রয়েছে আমাদের হাইকোর্ট, আর বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে। ঠিক আছে? সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে। অর্থাৎ আমরা যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম সম্পর্কে। আমি এই কারণে ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিলাম যে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম এসেছে কোন জায়গা থেকে। ওকে? তো আমি প্রথমেই বুঝিয়ে দিলাম যে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আমাদের একদম সর্বোচ্চ স্তরে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে হাইকোর্ট, আর তার নিচে রয়েছে আমাদের সাবঅর্ডিনেট কোর্ট। ওকে? তো সিম্পল ভাষায় আমরা বুঝলাম। এবার আচ্ছা, আমি কি এটা তোমাদের কি ডিসকাস করেছিলাম লাস্ট কিছুদিনের মধ্যে এগুলো সম্পর্কে? না স্যার। করিনি না? আচ্ছা, তাহলে স্যার ওই কোড গুলো নিয়ে বলছিলেন, সেই কোশ্চেন অ্যান্সার যখন আলোচনা করা ছিল, সেই আচ্ছা, কোশ্চেন অ্যান্সার। হাইকোর্ট। আচ্ছা, হ্যাঁ। কোশ্চেন অ্যান্সার আমি আলাদা করে পাওয়ার যেগুলো সেগুলো সম্পর্কে ডিসকাস করিনি। কলিজিয়াম কি এগুলো সম্পর্কে ডিসকাস করিনি, তাই তো? না তো স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমাদের যে জুডিশিয়ালি সিস্টেম বা যেটাকে আমরা বলি বিচার ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রয়েছে। অর্থাৎ আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটা হচ্ছে ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রয়েছে। এবার ওটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তৈরি হলেও আমাদের কিন্তু প্রপার যুক্তরাষ্ট্রীয় আমাদের কিন্তু বিচার ব্যবস্থা নয়। এর মধ্যে আমরা কিন্তু অনেক পরিবর্তন বা ডিফারেন্স দেখতে পাই। কি ধরনের? আমাদের বিচার ব্যবস্থা ফেডারাল, কিন্তু ডুয়েল নয়। ডুয়েল জুডিশিয়ারি সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা নয়। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? ডুয়েল জুডিশিয়ারি সিস্টেম আর ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে কি পার্থক্য? এটা আমরা যদি একটা দুটো দেশের মধ্যে কম্পেয়ার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমেরিকার জুডিশিয়াল সিস্টেম আর ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেমের মধ্যে যদি আমরা পার্থক্য ভাবি তাহলে আমরা জিনিসটা সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারবো। আমেরিকাতেও ফেডারাল জুডিশিয়ারি সিস্টেম, ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম ফেডারাল জুডিশিয়াল সিস্টেম মধ্যে রয়েছে। তাহলে দুজনের মধ্যে কি পার্থক্য? দুজনেই ফেডারাল জুডিশিয়াল সিস্টেমের মধ্যে রয়েছে,
তাহলে নিশ্চয়ই দুজনের মধ্যে ব্যাপারটা একই থাকবে, কিন্তু না, দুজনের মধ্যে ব্যাপারটা একই নয়। তাহলে পার্থক্যটা কি রয়েছে সেটা আমরা বুঝি। দেখো, ইউএস এর ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট রয়েছে এবং হাইকোর্টও রয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে। তাহলে জিনিসটা আমাদের স্ট্রাকচার সেম লাগছে, কিন্তু এখানে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে কি আছে, প্রত্যেকটা যে রাজ্যের যে হাইকোর্ট রয়েছে, ওকে, প্রত্যেকটা রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রতিটা কেসের জন্য দায়বদ্ধ। মানে সাপোজ কোনো এক রাজ্যে কোনো একটা বিষয়ের কেস হলো, সাপোজ ধরো কোনো একজন ব্যক্তি, তুমি কাউকে থাপ্পড় মারলে, এবারে সেই কেসটা তোমার ডিস্ট্রিক্ট কোর্টে, মানে কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে, মানে কোনো মানে জেলার মধ্যে কোনো কোর্টে কোনো কেস হলো, খুব ভালো করে বুঝবে, ডিস্ট্রিক্টের কোনো কোর্টে তুমি কেসটা করলে, বা তুমি হাইকোর্টেও কেস করতে পারো, বা যে কোনো যে কোর্টে, তুমি যে কোনো কোর্টে কেসটা রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশনটা চলে যাবে কার কাছে, সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে। অর্থাৎ কেস রেজিস্টার হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট যে কোনো সময় চাইলেই এই কেসগুলোর উপরে তত্ত্বাবধান করতে পারে, বা এই কেসগুলোর উপরে সে তার পদক্ষেপ নিতে পারে। এই জিনিসটাকে আমরা বলে থাকি কি, সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড। আমি পরে আবার ডিসকাস করব কোর্ট অফ রেকর্ড, এটা সুপ্রিম কোর্টের একটা কাজের মধ্যে, আমি এখানে একটু বোঝাচ্ছি জন্য কোর্ট অফ রেকর্ড বলে। অর্থাৎ যে কোনো কোর্স রেজিস্টার হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের কাছে তার ইনফরমেশন যাবে, এবং সুপ্রিম কোর্ট চাইলে যে কোনো সময় সেই কেসের উপর নিজের মানে নজরদারি বা নিজের যে প্রভাব খাটাতে পারে। ওকে, মানে সাপোজ কোনো একটা কেস হলো, তার সাথে সেই কেসটা তুমি ডিস্ট্রিক্ট কোর্টে করলে, বা সেই কেসটা তুমি হাইকোর্টে করলে, এবং সেই কেসটার সঙ্গে যদি কোনো কারণে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সংক্রান্ত কোনো ব্যাপার যদি ইনক্লুডেড হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সেই কেসটা আমাদের সুপ্রিম কোর্টে চলে যাবে তো নাকি, কারণ ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত যে কোনো কেসের রায় বা কেস সংক্রান্ত আলোচনা কোথায় হয়, একমাত্র সুপ্রিম কোর্টের মধ্যেই হয়ে থাকে। তার মানে যে কোনো কেস হলে সেই কেসটা সুপ্রিম কোর্ট সেটাকে দেখবে। এই জিনিসটা কিন্তু মানে ডুয়েল শাসন ব্যবস্থা নয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি কথার অর্থ হচ্ছে যে এক বিচার ব্যবস্থা, মানে দুটো কোর্ট রয়েছে কিন্তু বিচার ব্যবস্থা হচ্ছে এক বিচার ব্যবস্থা। মানে এখান থেকে তুমি চাইলে আলাদা আলাদা বিচার ব্যবস্থা করতে পারবে না। এটাকে আমরা এই জন্য বলি এক বিচার ব্যবস্থা, ফেডারাল কিন্তু এক বিচার ব্যবস্থা। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কি হয়, এটা হয় যে সাপোজ কোনো একটা মানে কেস হাইকোর্টে হয়েছে, সেই হাইকোর্টটা কোথায়, কোনো একটা আমেরিকার যে টেক্সাস বলে কোনো একটা জায়গা, বা বলো ব্রাজিলের কোন একটা দেশে, সেখানে হাইকোর্ট রয়েছে, সেখানে যদি কোনো কেস রেজিস্টার হয়, ব্রাজিলের কোনো একটা জায়গায় কোনো একটা কেস রেজিস্টার হলো, সেই কেসের ইনফরমেশন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কখনোই যাবে না, যদি না সেই কেসটা নিয়ে তুমি সুপ্রিম কোর্টে আপিল করো। যতক্ষণ না তুমি সুপ্রিম কোর্টে আপিল করবে, ততক্ষণ কিন্তু সুপ্রিম কোর্ট এইখানে কোনো রকমের পদক্ষেপ দিতে পারবে না। তার মানে এখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এক ধরনের কাজকর্ম করছে না। এই জন্য এই জায়গার সিস্টেমটাকে আমরা বলে থাকি ডুয়েল জুডিশিয়ারি। বলো, পুরো জিনিসটা বোঝাতে পারলাম না পারলাম না? পার্থক্য বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমি এগুলো ডিসকাস করিনি তো, ডুয়েল জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি পার্থক্য? যখন স্যার আপনি WBCS এর কোয়েশ্চেন গুলো আলোচনা করছিলেন এইটুখানি বলেছিলেন। এগুলো একটু বলেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা আমাদের পরীক্ষাতে এক ধরনের প্রশ্ন আসে, যে প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। খুব ভালো করে আমাকে, আমি চাই উত্তরটা তোমরা দাও, যে কোন অ্যাক্টের মাধ্যমে, কোন আইনের মাধ্যমে ভারতে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম বা সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এটাকে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিকে আমরা বলতে পারি সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট। কে বলতে পারবে কোন অ্যাক্টের মাধ্যমে? বলো, পারা উচিত, একটু বৃদ্ধি করে বললেই হবে। বলো বলো, ভুল বলো না, কোনো অসুবিধা নেই, ভুল বলো না। ভারত শাসন আইন। স্যার 1930 ভারত শাসন আইন। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে, একদম ভারত সরকার, কিন্তু কোন কোন অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বাবা অনেকগুলো হয়েছিল, তাই না? 1919-এ হয়েছিল, 1935-এ হয়েছিল, তার আগে 1909 নয়, 1909টা আমাদের কাউন্সিল অ্যাক্ট ছিল,
1919 না 1935 সেটাই বলো। বলো কি হবে? ভুল বলো না, কোনো অসুবিধা নেই, ভুল বলো। স্যার 35। 1935, ঠিক আছে, 1935। কেন? কারণ মনে আছে 1935 সালের এর মাধ্যমে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়েছিল, মনে পড়ছে? আর 1935 সালের যে ব্যাপারটা, এটা বেসিক্যালি ছিল আমাদের নেহেরু রিপোর্টের উপর ভিত্তি করে, মনে পড়ছে কথাটা? নেহেরু রিপোর্ট হ্যাঁ স্যার। এটাই পাবলিশ করেছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন 1928। যদিও 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ছিল বেসিক্যালি সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে, মনে পড়ছে সাইমন কমিশন? হ্যাঁ স্যার। ঠিক আছে, সাইমন কমিশন যেটা 27 গঠিত হয়েছিল, রিপোর্ট 1930 পেশ করেছিল, যার ভিত্তিতে গঠিত হয়েছিল। এটা কিন্তু আমাদের পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন আইনের মাধ্যমে ভারতে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট বা অখণ্ড বিচার ব্যবস্থা গড়ে উঠেছে? এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অর্থাৎ আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আমরা ইউএস এর দ্বারা প্রভাবিত, কিন্তু টোটাল ইউএস এর জুডিশিয়ারি সিস্টেম আমরা নিচ্ছি না। তাহলে ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম বেসিক্যালি মধ্যপন্থা অবলম্বন করে। মধ্যপন্থা বলতে দুটো জায়গার, দুটো দেশের জুডিশিয়ারি সিস্টেমের মিডিল। মানে কি, কোন দুটো দেশ? একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে ইউকে। এই দুটোর মাঝামাঝি আমরা জুডিশিয়ারি সিস্টেম গ্রহণ করেছি। ইউএস এর মতো ডাবল কোর্ট রয়েছে, কিন্তু ইউকের মতো ইউকের যেসব আইন রয়েছে, সেই ইউকের আইন আমাদের কাছে চলে, কিন্তু ইউকেতে ব্যাপারটা একটা সিস্টেম রয়েছে, জুরি সিস্টেম। ইন্ডিয়াতে কিন্তু কোনো জুরি সিস্টেম নেই, কিন্তু ইউকেতে জুরি সিস্টেম আছে। কেউ বলতে পারবে জুরি সিস্টেমটা কি? জুরি ব্যবস্থা বা জুরি সিস্টেম, হোয়াট ইজ জুরি সিস্টেম? বলো। স্যার, কোর্ট যদি কোনো ডিসিশন দিতে অক্ষম হয় বা কনফিউশনে পড়ে, তখন কিছু জুরি সিস্টেম ব্যবহার করা হয়। একদম, যে হোয়েন কোর্ট, সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো, কোর্ট ইজ আনএবল টু, ঠিক আছে, আনএবল টু ডেলিভার ইটস ডিসিশন। যখন ডিসিশন দিতে পারে না কোর্ট, কোর্ট হচ্ছে অক্ষম, হচ্ছে যে আমি সেই ডিসিশন নিতে পারছে না। হয়তো এরকম একটা কেস হলো যেখানে 4 জনের বেঞ্চ হলো, 4 জন মানে বিচারক রয়েছে, সেখানে 2 জন বলছে শাস্তি হওয়া উচিত, 2 জন বলছে শাস্তি হওয়া উচিত নয়। তখন তার মানে একটা ড্র ব্যাপারটা হলো, সেই জায়গায় কি সিদ্ধান্ত হবে? সেই জন্য সেই সময় কি করা হয়, কিছু বুদ্ধিজীবীদেরকে নেওয়া হয়। বুদ্ধিজীবী মানে আজকের দিনের বুঝতেই পারছো, যারা সেই সময় ইম্পর্টেন্ট কিছু লোক থাকে, তো তাদের মতামত নেওয়া হয়। তো তাদের মতামত যদি বলা হয় যে তোমার হচ্ছে ইয়েস, তখন তাহলে তার শাস্তি হবে। তাদের মতামত যদি না নেওয়া হয়, ইন্ডিয়াতে কিন্তু এরকম জুডিস সিস্টেমের ব্যাপার নেই। আরেকটা জিনিস, যে ইন্ডিয়ান জুডিশিয়ারিতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে ভ্রাম্যমাণ আদালতের অস্তিত্ব নেই। এবার কথাটা কি, ভ্রাম্যমাণ আদালত মানে কি বলতে পারবে? ভ্রাম্যমাণ আদালত এটা ইউকে তে লক্ষ্য করা যায়, কিন্তু আমেরিকাতে, ইন্ডিয়াতে এটা লক্ষ্য করা যায় না। কি বলতে পারবে ভ্রাম্যমাণ আদালত বলতে কি বোঝো? ভ্রাম্যমাণ লাইব্রেরি বুঝছো? জানো তো, অনেক জায়গায় দেখবে একটা রিক্সাতে করে লাইব্রেরি বই টই নিয়ে যায়, লক্ষ্য করবে গ্রামে টামের দিকে অনেকে করে থাকে। এখন যাই হোক, হয়ে গেছে। ভ্রাম্যমাণ আদালত মানে যে কোনো জায়গায় হয়তো মনে হলো এই জায়গায় কোর্ট পৌঁছাতে পারছে না, কিছু লোক গিয়ে একটা জায়গায় চেয়ার টিয়ার মানে নিয়ে বসে, কোর্টের মতো একটা সেটআপ তৈরি করা হয়। হ্যাঁ, কোর্টের মতো সেটআপ। এরকম সিস্টেম কিন্তু এরকম হবে না। মানে তোমার যদি মনে হয় তোমার ঘরে তুমি একটা কোর্ট বসিয়ে দিবে, তুমি কিন্তু পারবে না, ঠিক আছে। কিন্তু আমেরিকা বলো, সরি ইউকে বলো, এইসব জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অস্তিত্ব আছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু কোনো এরকম সিস্টেম নেই। ভ্রাম্যমাণ আদালতের কিন্তু অস্তিত্ব নেই, জুরি সিস্টেমের কোনো অস্তিত্ব ইন্ডিয়ান জুডিশিয়ারিতে নেই। বলো, বোঝাতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো তার মানে জুরি সিস্টেম ওই বুদ্ধিজীবীদের মতামত ওই অন্যান্য মানে ইউএসএ বা ইউকে তে নেওয়া হয়? হ্যাঁ, ইউকে তে নেওয়া হয়, আমাদের এখানে নেওয়া হয় না, ঠিক আছে। এটা ইউএসএ তে নেই, এটা ইউকে সিস্টেম। ভ্রাম্যমাণ আদালতের কনসেপ্ট, জুরি সিস্টেম, এগুলো ইউকের সিস্টেম, ইউএসএ তে নেই। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ইউকে তে লিখেছি, ইউএসএ তে নেই। ওকে, এবার আমরা আসি যে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে যেসব জাজরা আছে, তাদের কিভাবে ইলেক্ট করা হয়। তাদের জন্য একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা তোমরা হয়তো আগে শুনেছো, সেটা হচ্ছে কলিজিয়াম পদ্ধতি, ঠিক আছে। কলিজিয়াম পদ্ধতি ব্যবহার করা। এবার কলিজিয়াম পদ্ধতিটা কি? কলিজিয়াম পদ্ধতিটা হচ্ছে যে এই পদ্ধতিটা কিন্তু আমাদের মানে
আমাদের কিন্তু এই পদ্ধতিতে আমাদের বিচারকদের নিযুক্ত করা হয়। তাহলে পদ্ধতিটা সম্পর্কে একটু বুঝি। পদ্ধতিটা হচ্ছে এখানে অন্যান্য যেসব মানে যেমন পিএম বলো সিএম বলো তাদের ভোটের মাধ্যমে নির্ধারণ করা, বা হাইকোর্টের যেসব জাজরা হয় তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কি হয়, তারা যদি পরীক্ষা সাবঅর্ডিনেট কোর্ট, দেখো দুটো জিনিস মাথায় রাখবে যে হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেসব জাজরা হয়, জাজ মানে যারা বিচারক হয়, তাদের কলিজিয়াম পদ্ধতিতে তাদের নির্বাচন হয়ে থাকে। কিন্তু যদি সেটা এই সাবঅর্ডিনেট কোর্ট হয় মানে ডিস্ট্রিক্ট কোর্ট হয়, ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কলিজিয়াম পদ্ধতি নেই। ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে কলিজিয়াম পদ্ধতির ব্যবহার করা হয় না। সেই জায়গায় তুমি যদি পরীক্ষায় পাস করো, এক্সাম পাস করো, এক্সাম পাস করলে যেমন ডব্লিউবিসিএস পরীক্ষা দিলে তুমি সিভিল সার্ভেন্ট হতে পারো, যেরকম জুডিশিয়ারির এক্সাম ক্র্যাক করে এক্সাম পাস করে তুমি ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই দুটো জায়গার ক্ষেত্রে তোমার কলিজিয়াম পদ্ধতি লাগবে, অর্থাৎ ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, এবার কলিজিয়ামের ক্ষেত্রে একটা বড় নিশ্চয় নিশ্চয় বলো বলো বলো। স্যার বলছি আর একবার শুধু আরেকবার বলে দেবেন, কেটে গেছিল আমার, শুনতে পাইনি মাঝখানে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেসব জাজ আছে তাদের নির্বাচনের ক্ষেত্রে কলিজিয়াম পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ হয় তাদের নির্বাচনের ক্ষেত্রে এক্সাম পরীক্ষার মাধ্যমে জাজদের নির্বাচন করা হয়, সেই জায়গায় কোনো কলিজিয়াম পদ্ধতি ব্যবহার করা হয় না। অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট দিস ইজ দ্য এক্সেপশন অফ জুডিশিয়ারি সিস্টেম। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বলছি এই সিস্টেমটা মানে কলেজিয়াম সিস্টেমটা কি, এটা একটু বলুন। অবশ্যই বলবো, আমি সেই জন্য এটাকে আলাদা করে দিলাম আগে, তারপর আমি এখানে কলেজিয়াম অবশ্যই বলবো বাবা। সেটা বলবো বলে আমি ভাবছি কি মানে কেটে গেছে, তো আমি ভাবছি ওইটা হয়তো বলা হয়ে গেছে। বাবা কলিজিয়াম এখন অনেক বড়, পুরো এই জায়গাটা কলিজিয়াম নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, এটা পুরো ব্যাপারটাই আলোচনা হবে। ওকে, এবার দেখো কলিজিয়াম পদ্ধতিটা কি। কলিজিয়াম পদ্ধতির একটা বিশেষ পাওয়ার আছে। বিশেষ পাওয়ার বলতে কি, কলিজিয়াম সিস্টেম এর মধ্যে কি হয় যে যারা হচ্ছে যেসব সদস্য থাকে, মেম্বার থাকে, কলিজিয়ামের মধ্যে কিছু মেম্বার থাকে। এবার এই মেম্বারদের ক্ষেত্রে একটা বিশেষ পাওয়ার হচ্ছে এদের প্রত্যেকের ক্ষমতা সমান হয়, সমান ক্ষমতা। বলবে স্যার এটা আবার কি করতে, তো সব জায়গাতেই হয়। মন্ত্রীদের ক্ষেত্রে তো প্রত্যেক মন্ত্রী সমান মানে ও সমান ক্ষমতা হয়, হয় কি? নিজেরাই বলো, নিশ্চয়ই হয় না। একটা এমপির ভোটের ভ্যালু, প্রত্যেক এমপির ভোটের ভ্যালু নিশ্চয়ই সেম হয় না। কিন্তু জুডিশিয়ারির ক্ষেত্রে প্রত্যেক যারা কলিজিয়ামের মেম্বার তাদের ক্ষমতা সমান হয়ে থাকে। কিভাবে আমরা বুঝবো যে তাদের ক্ষমতা সমান? এই জন্য কলিজিয়াম পদ্ধতি যে কি পদ্ধতিতে জাজ নির্বাচন হয় সেটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? তো তার এই জায়গাটা কলিজিয়াম পদ্ধতির ক্ষেত্রে কি হয় যে সাপোজ কোনো একজন ব্যক্তি, একজন ব্যক্তি এলো। এবার আচ্ছা আমি আগে মেম্বারটা বলে দিই, তারপর আমাদের বুঝতে সুবিধা হবে, না হলে একটু ইলেকশনটা বুঝতে অসুবিধা হবে। কলিজিয়াম যখন প্রথম আমাদের হচ্ছে মানে সুপ্রিম কোর্ট গঠিত হয় 1950 সালে, তো 1950 থেকে কলিজিয়ামের যে মেম্বারের সংখ্যা সেটা ছিল কতজন, কেউ বলতে পারবে কতজন ছিল? 7+1 3 জন ছিল, ঠিক আছে? 3 জন বলতে 1+2। 1+2 বলতে 1 সবসময় মনে রাখবে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের যে কি বলে প্রধান বিচারপতি তিনি, আর তার সঙ্গে দুজন সিনিয়র মোস্ট জাজ। এটা 1950 থেকে 1993 পর্যন্ত এই জিনিসটা ছিল। কতদিন ছিল? 1950 থেকে 1993 পর্যন্ত 3 জন নিয়েই চলতো। একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর দুজন জাজ, তাদের নিয়েই ব্যাপারটা চলতো। এরপরে কি হলো, এটা পরিবর্তন করা হলো। কি করা হলো? এই জিনিসটা যখন হচ্ছে 98-এ এলো, 1998-তে এসে এটাকে পরিবর্তন করে দেওয়া হলো কতজনে? 5 জন। তাহলে 5 জন মানে সবসময় 1+4। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, সরি একটু ভুল বললাম, হুম হুম একটু ভুল বললাম, একটু এখানটা একটু কারেকশন করবে, আমি এই জায়গায় একটু ভুল বলেছি। এটা 1950 থেকে 1956 1956 পর্যন্ত 3 জন ছিল, ঠিক আছে? 1956 এসে এই মেম্বার সংখ্যা করা হলো কতজন? 10 জন। 10 জন মানে কত হবে? 1+9। বুঝতে পারছি? তারপর 1960 1960-তে
করে দেওয়া হলো কতজন? 13 জন। 13 জন মানে কি 1+12 এইভাবেই লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, পরে যখন পড়বে তখন সুবিধা হবে। নাহলে তার মানে একজন চিফ জাস্টিস, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে তিনিও কিন্তু একজন জাজ, তিনি একজন বিচারক, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। 1977 এসে করা হলো কতজন? 17 জন। 17 মানে 1+16। 1986 করা হলো কতজন? 26 জন, মানে 1+25। তারপর হচ্ছে তোমার 2008 হ্যাঁ 2008 2008-এ এসে কতজন হলো? 2008-এ এসে হলো 31 জন, মানে 1+30। আর 2019-এ এসে হলো কতজন? 134, মানে 1+33। এবং এটাই কিন্তু প্রেজেন্টলি 2019 থেকে এখনো পর্যন্ত আছে। তাহলে যদি এখন কোশ্চেন বলে যে আমাদের বর্তমানে ভারতে সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা কতজন? 34 জন বিচারক। তার মধ্যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর একজন হচ্ছে আমাদের 33 জন হচ্ছে জাজ। বলো, এতটা যদি বুঝতে পারো বলো, তারপর আমি ডিসকাস করবো এগুলো সম্পর্কে। স্যার এটা জাজ সংখ্যা না একটু বলুন, কলিজিয়ামের মেম্বার বলছিলেন। দাঁড়াও একটু, এক সেকেন্ড আমি একটু, হ্যাঁ এটা হচ্ছে জাজ সংখ্যা, ঠিক আছে। আমি এখানটা একটু ভুল ওখানে কি বলেছি। 8 জন হবে? দাঁড়াও এক সেকেন্ড একদম আমি এখানটা একটু ভুল, একটু হয়ে গেছে। 1+7 1950 থেকে ছিল 8 জন, ঠিক আছে, 8 জন ছিল, এখানটা একটু ভুল হয়ে গেছে 1950। এটা জাজ সংখ্যা, জাজ, ঠিক আছে, জাজ সংখ্যা, জাজের সংখ্যা, ঠিক আছে। কলিজিয়ামটা বলছি, কলিজিয়ামের ব্যাপারটা বলছি, এটা জাজ, কতজন জাজ থাকবে সুপ্রিম কোর্টের? নাম্বার অফ জাজ, স্যার 3 জনটা কেটে 8 জন করব? হ্যাঁ 3 জনটা কেটে 8 জন করবে, 3 জনটা কেটে 8 জন করবে, এটা ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার অফ জাজ, জাজের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি একটু, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কলিজিয়াম পদ্ধতি, ঠিক আছে। কলিজিয়াম পদ্ধতিটি কথা বলছিলাম যে এই যে জাজ থাকে, নাম্বার অফ জাজ আছে, এদের মধ্য থেকে, ভালো করে বুঝবে, এদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে গঠিত হয়, জাজদের মধ্য থেকে, এরকম না যে বাইরে থেকে কোনো লোক আসবে, জাজের মধ্য থেকে তৈরি হয় হচ্ছে কলিজিয়াম, ঠিক আছে। জাজদের মধ্য থেকে নিয়ে তৈরি হয় কলিজিয়াম। প্রথম যখন আমাদের সংবিধান তৈরি করা হয়েছিল, মানে 1950 সালে, তখন কলিজিয়ামের এই সংখ্যা ছিল 3 জন, মানে 1+2, 3 জন। এটা কতদিন পর্যন্ত ছিল? 1950 থেকে 1993 পর্যন্ত এটা ছিল 3 জন। এটা কি কলিজিয়ামের জাজদের সংখ্যা। দুটোর মধ্যে পার্থক্য থাকবে, এই যে জাজদের সংখ্যা, এই যে 8 জন, 10 জন, 13 জন, 17 জন, 26 জন, এগুলো সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা, যে কতজন সুপ্রিম কোর্টের জাজ থাকবে। এই জাজদের মধ্য থেকে 3 জন, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 2 জন সিনিয়র মোস্ট জাজ, তাদের নিয়ে গঠিত হবে কলিজিয়াম। এটা 1993 পর্যন্ত এই ব্যাপারটা ছিল। এটাকে 1998 সালে এসে এটাকে বাড়ানো হয় কতজনে? 5 জনে। 1998-এ এসে এই সংখ্যাটা বাড়িয়ে 5 জন করা হয়, মানে 1+4 করা, ঠিক আছে। 1+4, 5 জন, মানে একজন হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর একজন হচ্ছে কে আমাদের, 4 জন হচ্ছে সিনিয়র মোস্ট জাজ। ওকে, বলো, বুঝাতে পারলে বলবে। ক্লিয়ার? এখানে কোনো ডাউট আছে? বলো। স্যার বলছি হ্যাঁ বলো। কলিজিয়ামটা ওই সুপ্রিম কোর্টের জাজদের থেকেই তৈরি হচ্ছে কলিজিয়াম? একদম, ওই জন্য আমি জাজদের সংখ্যাটা আগে বললাম। এই কলিজিয়ামের মধ্যে যে একজন চিফ জাস্টিস, তিনিও সুপ্রিম কোর্টের জাজ, আর 2 জন যে জাজ তারা ওই সুপ্রিম কোর্টেরই জাজ হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা। এখানে ওই জন্য আগে জাজদের সংখ্যাটা বোঝাটা দরকার ছিল, ওই জন্য আমি জাজদের সংখ্যাটা আগে লেখাম, না হলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি এখানে বলো। কোনো অ্যাক্ট নেই?
অ্যাক্ট? অ্যাক্ট বলতে কোন অ্যাক্টের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে কোনো অ্যাক্ট নেই। দেখো এগুলোর ক্ষেত্রে কি হয়, দেখো আমাদের আগেরটার অ্যাক্ট কেন লেগেছিল, কারণ সেটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল। ওকে, সেই জায়গায় অ্যাক্ট ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যখন এই পরিবর্তনটা হয়, এটা সুপ্রিম কোর্টের মধ্যে, যেহেতু কোর্টের মধ্যে ব্যাপার, তাহলে সেখানে অ্যাক্ট পাস করার কোনো প্রয়োজন নেই। আমি যদি সিস্টেমের মধ্যে পরিবর্তন করতে চাই, তখন আমাকে অ্যাক্ট করবে। যেমন এই কথাটাই আমি এখন বলছি, এই যে কলিজিয়াম পদ্ধতিতে হতো, এতে কি হতো যে বিচারকদের যখন পদত্যাগ বা পদচ্যুতি করানো হবে, তখন এই কলিজিয়াম হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ভূমিকা গ্রহণ করতো, যেটা গভর্নমেন্ট বা এই এক্সিকিউটিভদের কাছে একটা প্রবলেমের জায়গা ছিল। সেই কারণে 2014-এ, মানে যখন হচ্ছে আমাদের কংগ্রেস সরকার ছিল শেষের সময়ে, এটাকে কি বন্ধ করার জন্য, কলিজিয়াম পদ্ধতিকে সাসপেন্ড করার জন্য কি করা হয়েছিল, একটা নতুন পদ্ধতি নেওয়া হয়েছিল। সেটা আমি এখন বলবো, ঠিক আছে? এবার এখানটা, হ্যাঁ, এই সাইজটা এটা আমি মুছছি, এই সাইডটা আমি মুছছি। এখানটা আমি একটা জিনিস আলোচনা করব, তারপরে আমি পুরোটা ক্লিয়ার করব, ঠিক আছে? এই জায়গাটা আমার একটু গ্যাপ দরকার আছে, এখান থেকে আমি বলে দিচ্ছি, তারপর আমি পুরোটা ক্লিয়ার করে তারপরে এগোবো। দেখো এটা খুব ভালো করে এই জায়গাটা বুঝবে কি হচ্ছে ব্যাপারটা। এখানে দেখো, এই যে জাজ, একজন বিচারক বা দুজন জাজ, তাদেরকে অ্যাপয়েন্ট করছে কি কলিজিয়াম, এদেরকে অ্যাপয়েন্ট করছে। এবার শুধু কলিজিয়াম নয়, এই জাজদেরকে অ্যাপয়েন্ট করে কি আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? প্রেসিডেন্ট থাকে, ভারতের যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু প্রত্যেক জাজকে অ্যাপয়েন্ট করে থাকে। এরকম না যে কলিজিয়ামেই অ্যাপয়েন্ট করে দিবে, সেরকম না। অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্টের আছে, আর রাজ্যের ক্ষেত্রে গভর্নরদের রয়েছে। তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, কিন্তু কাকে অ্যাপয়েন্ট করবে সেটা কলিজিয়াম নির্ধারণ করে দেবে যে কাকে অ্যাপয়েন্ট করা হবে। তাহলে প্রেসিডেন্ট কলিজিয়ামের পরামর্শ মতো জাজদেরকে অ্যাপয়েন্ট করে থাকে। তার মানে এখানে প্রেসিডেন্ট বাউন্ড হচ্ছে কলিজিয়ামের কাছে, অর্থাৎ প্রেসিডেন্ট বললে একে বানিয়ে দিত জাজ, সেটা কিন্তু হবে না। কলিজিয়াম, তার মানে জাজরা ডিসাইড করবে যে কে জাজ হবে। এবার এটা গভর্নমেন্টের কাছে প্রবলেমের বিষয়, কারণ গভর্নমেন্ট দেখো এখানে জুডিশিয়ারি সিস্টেমকে কন্ট্রোল করতে পারছে না। তার মানে গভর্নমেন্ট চাইবে কি এটাকে কন্ট্রোল করার জন্য। এই কারণে 2014 গভর্নমেন্ট কি করে, একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সংবিধান সংশোধন নিয়ে আসে। কততম সংবিধান সংশোধন কেউ বলতে পারবে? কততম সংবিধান সংশোধন? 99তম। একদম 99তম সংবিধান সংশোধন নিয়ে আসে কনস্টিটিউশন, কারণ এখানে পরিবর্তন করতে চাইলে অ্যামেন্ডমেন্ট লাগবে। তো 99তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসে, যার মাধ্যমে কি করা হয়, কলিজিয়ামের পরিবর্তে নিয়ে আসা হয় এনজেসি, ন্যাশনাল জুডিশিয়ারি কমিশন, অর্থাৎ যেটাকে বাংলায় বলবো জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ, জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন, ঠিক আছে? এটা নিয়ে আসে। অর্থাৎ এটা কি ব্যাপার ছিল, এটা গভর্নমেন্টের কি পদক্ষেপ ছিল? গভর্নমেন্ট বললো যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট আর কলিজিয়ামের মাধ্যমে হবে না, এনজেসির মাধ্যমে হবে। এবার এনজেসির মেম্বার কে কে হবে? এনজেসির মেম্বারের মধ্যে হবে কি, যে প্রথমে এই যে এনজেসি গঠিত হবে, সেখানে অবশ্যই আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে, অবশ্যই তাকে রাখতে হবে, নাহলে তাকে না রাখলে গন্ডগোল হয়ে যাবে। তিনি থাকবেন। তার সাথে কে থাকবে, আমাদের কেন্দ্রীয় অর্থ মানে আইন মন্ত্রী, ল মিনিস্টার, তিনি থাকবেন। তার সঙ্গে আমাদের ল মিনিস্টার থাকবে, ভালো কথা। তার সাথে কি থাকবে, সুপ্রিম কোর্টের দুজন জাজ থাকবে, দুজন জাজ সুপ্রিম কোর্টের থাকবে, সিনিয়র মোস্ট জাজ, তারা যেরকম আছে তারা তো থাকবে। তার সাথে সাথে কে থাকবে, তার সাথে সাথে দুজন ব্যক্তি থাকবে, একজন হচ্ছে এসসি এসটি অথবা ওবিসি বা যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যে কোনো একজন, এবং তার সাথে থাকবে আরেকজন মহিলা, ঠিক আছে? আরেকজন মহিলা, ওকে। এই ব্যাপারটা করে দেওয়া হলো। তার মানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে ডিভিশনের মধ্যে কি হচ্ছে, এদিকে থাকছে দেখো কোর্ট থেকে থাকছে 3জন, এদিক থেকে থাকছে দেখো 3জন। তাহলে এই 3জন দেখো কি গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। তার মানে দেখো খুব ইজিলি যে কোনো বিষয়ে বিচারক অ্যাপয়েন্টমেন্টে সরকার মানে যে মানে মানে এ সরকার থাকবে, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, সে দেখো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারবে কি পারবে না? সে যাকে চাইবে তাকে জাজ অ্যাপয়েন্ট করে দিতে পারে, তাদের পছন্দ মতো লোককে জাজ অ্যাপয়েন্ট করে দেবে। তাহলে বুঝতে পারছো, গভর্নমেন্ট চাইছে পুরোটা। এমনিতেই দেখো লেজিসলেটিভ আর জুডিশিয়ারি আমাদের একসাথে মিশে আছে,
কারণ প্রাইম মিনিস্টার তিনিও লেজিসলেটিভের পার্ট, তিনি একজন এক্সিকিউটিভ। এবার যদি তিনটে জিনিস একটার হাতে চলে যায়, তাহলে কি বিচার, আমাদের যে গণতন্ত্র বা ডেমোক্রেসি কি থাকবে? থাকবে না। এইটা বেসিক্যালি করতে চেয়েছিল সেই সময় গভর্নমেন্ট। ওকে, এটা করার চেষ্টা করেছিল। সেই সময় আমাদের মানে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল, সরি রাষ্ট্রপতি কে ছিল? প্রণব মুখার্জি, আমাদের বাঙালি রাষ্ট্রপতি একমাত্র। প্রণব মুখার্জি তখন প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই বিলে স্বাক্ষর করেছিলেন। কেন করেছিলেন বুঝতেই পারছো, কংগ্রেস থেকে এলো, কংগ্রেসের রাষ্ট্রপতি তো বেসিক্যালি স্বাক্ষর, তাছাড়া এই বিলে তার কোন রকম পাওয়ার সেরকম ছিল না, তো তিনি এটা স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। ওকে, কিন্তু এই এনজেসি ন্যাশনাল জুডিশিয়ারি কমিশনকে অ্যাপয়েন্ট করতে চাইলেও, অ্যাপয়েন্ট হলেও সেটাকে কিন্তু কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্ট এটাতে কেস করে। কেসের মাধ্যমে এনজেএসি কে খারিজ করে দিয়ে এখন আবার জুডিশিয়ারি সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। তাহলে এনজেএসি এটা খারিজ করে দেওয়া হয় কিছুদিন পরেই, কেস করে দেওয়া, এটাকে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এটা ওই বছরই খারিজ করে দিয়ে, সেই সময় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জগদীশ খেহর। ঠিক আছে, নামটা লিখে রাখবে, জগদীশ খেহর। খেহর, তো তার সভাপতিত্বে একটা কেস করে সুপ্রিম কোর্ট এবং এটাকে খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জগদীশ খেয়ারের নেতৃত্বে এনজিএসিটাকে খারিজ করে দেওয়া হয়। প্রেসেন্টলি আবার কলিজিয়াম পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়ে থাকে। বলো, এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো আবার। স্যার, বলো। স্যার বলছি ওই যে এসটি এসসি ওবিসি দের একজন সদস্যের কথা বললেন, উনি উনি গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড সদস্য, মানে উনি একদম, কিভাবে সিলেক্ট হবেন? উনি এবার দেখো, আমাদের যেমন কি হয় যে আর আমাদের একজন যে মহিলা, যে মহিলা কেউ তো হতে পারবে না, মানে ওটা যে কিভাবে সিলেক্ট হবে? ওটা গভর্নমেন্ট ডিসাইড করবে। গভর্নমেন্টের আচ্ছা, মনে হলো আচ্ছা, স্মৃতি ইরানিকে দেবো, পাঠিয়ে দিল। আচ্ছা, আচ্ছা, এসসি মানে এটা এসটি সম্পূর্ণভাবে গভর্নমেন্টের মুখ। কেউ গভর্নমেন্ট একদম যাকে খুশি এখানে বসাতে পারে। যাকে খুশি এখানে বসাতে পারে। তার মানে এখানে যাকে খুশি ল মিনিস্টার মানে আইন মন্ত্রী, মানে সেও গভর্নমেন্টের লোক। তার মানে বুঝতে পারছি যে গভর্নমেন্ট চাইছে বিচার ব্যবস্থাকে টোটালি নিজের আন্ডারে করতে, যেভাবে ইসরায়েল করেছে। ইসরায়েলও সেম ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, সেই বাইরের দেশের গল্প খুব বেশি বলবো না, এটা জিও পলিটিক্স এর কথা। ওকে, বল, ক্লিয়ার হলে বলবে। স্যার খারিজ করে দিয়েও সেই ব্যাপার এখন কিন্তু ওই রকমই হয়ে গেল। মানে কিরকম এখন বলো? যদি কলিজিয়ামে হ্যাঁ, এখন তো কলিজিয়ামের মাধ্যমেই হচ্ছে। কলিজিয়ামে আসে, তাহলে হুম, কলিজিয়াম মানে পুরোপুরি কোর্টের আন্ডারে এবং কোর্টই হুম, নির্বাচন করবে কে থাকবে হুম, কে থাকবে না। হুম, 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 হুম। তো তুমি কি কিন্তু চাইছো, এটা কি জনগণ সিদ্ধান্ত নিক কে থাকবে কে না, থাকবে না না? স্যার, না, হ্যাঁ না। বলো। কিন্তু ব্যাপারটা সেই জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর লেজিসলেশন এর সাথে সেই একই হয়ে গেছে। মানে বর্তমান প্রেক্ষাপট আরকি। একই হয়ে বর্তমান গেছে। একই বলতে তার মানে বলতে চাইছো এখনো জুডিশিয়াল ব্যবস্থা মানে এর দ্বারা, মানে গভর্নমেন্টের দ্বারা প্রভাবিত, এটা হ্যাঁ বলছো? তো স্যার, সব না, ডিসিশনই তো একদমই তাই না। এটা এটা হচ্ছে। এটা এটা তোমার মনে হচ্ছে কেন বলো তো? আমি তোমাকে একটা ডাইরেক্ট কথা বলছি, আমি তোমার সাথে কেন কাউন্টার করছি সেটা বোঝো। দেখো, হ্যাঁ স্যার। আমাদের একটা মেন্টালিটি কি হয়ে গেছে, পুরো পরিষ্কার বলছি, আমাদের মেন্টালিটি কি হয়েছে, যে যদি কোনো ডিসিশন কংগ্রেসের ফরে হয় তার মানে জুডিশিয়ারি ঠিক আছে, যদি কোনো ডিসিশন কংগ্রেসের এগেনস্টে হয় তখন জুডিশিয়ারি সিস্টেম করাপ্টেড। এটা এটা বাস্তব কথা, এটা তোমার ভুল নয়। এটা এতদিন ধরে একটা মাইন্ডসেট আমাদের মধ্যে এসেছে, আমাদের এটাই মনে হচ্ছে। তো তুমি দেখো এখনকার ডিসিশনের মধ্যে কেন এটা তোমার মনে হচ্ছে, যে সাপোজ ধরো রাম মন্দির, এখানে গভর্নমেন্টের ফরে রেজাল্ট এসেছে, 370 ধারা, এতেও গভর্নমেন্টের ফরে রেজাল্ট এসেছে। তাহলে এগুলোর জন্য তোমার মনে হচ্ছে গভর্নমেন্ট এগুলোকে ম্যানিপুলেট করছে, কন্ট্রোল করছে, এটা তোমার মনে হচ্ছে? এই জন্যই তো মনে হচ্ছে নাকি? আমি তোমাকে খোলাখুলিই বলছি, মনে হচ্ছে। কিন্তু দেখো এই জিনিসগুলোর স্যার আবার পেছনে স্যার এই ওর যে যেকোনো জাস্টিফিকেশন ধরনের দিচ্ছে যে না। বলো। কেস গুলো হুম, চলছে স্টেট হুম, গভর্নমেন্টের সাথে সুপ্রিম কোর্টের, হুম, সেই হুম। তো সেই গভর্নমেন্টের হয়েই রায় দিচ্ছে। জনসাধারণের হয়ে তো আর কেউ বলছে না। সেটার কথাই বলছি আরকি। দেখো, দেখো বাবা, একটা কথা মাথায় রাখবে, জনসাধারণের হয়ে কে কথা বলেছে বা কে কোনোদিন কথা বলবে, এটা কোনোদিনই পসিবল নয় যে কেউ জনসাধারণের হয়ে কিছু কাজ করতে পারবে। তুমি বলো না, কোনো সরকার যদি এসে বলে জনসাধারণের স্বার্থে আমি কাজ করব, তাকে কি তুমি ভোট দেবে? না কেউ ভোট দেবে? কেউই ভোট দেবে না। আজকে সাপোজ ধরো, আজকে সাপোজ তুমি বলো আমি ভোটে দাঁড়ালাম, ঠিক আছে, আমি ভোটে দাঁড়িয়ে বললাম যে আমাদের যেসব এইগুলো চলছে, যে সমস্ত রকমের যে কি বলে সাবসিডি গুলো চলছে, সমস্ত ভাতা বন্ধ করে দিয়ে চাকরির ব্যবস্থা করব। তোমার মনে হয় সেই সরকার ভোটে জিততে পারবে? তুমি বলো।
ভোটে কোনোদিন জিতে না পারবে? কোনোদিন না পারবে স্যার, না। তার মানে যে আসবে যা সে তো হয়ে গেছে আর হবে না। হবে না। তার মানে এখানে ব্যাপারটা দেখো, জুডিশিয়ারি সিস্টেম দেখো প্রভাবিত কোথায় হয়? হয় না একদম বলবো না। সেই সময়ে হতো, এখনো হচ্ছে। ইন্দিরা গান্ধীর সময় প্রভাবিত হয়নি, ইন্দিরা গান্ধী প্রভাবিত করেনি। 1971 এর যে ইলেকশন ইন্দিরা গান্ধী চুরি করে জিতেছিল। যখনই রাজনারায়ণ মামলায়, যখনই সুপ্রিম কোর্ট রায়, হাইকোর্ট রায় দিল, যার কারণে তার সদস্যপদ খারিজ হতো, সুপ্রিম কোর্টে কেসটা গেলেই ইন্দিরা গান্ধীকে মানে তার জনপ্রতিনিধি পদ থেকে সাসপেন্ড করে দিত। সেই কারণে ইন্দিরা গান্ধী কি করলো, 1975 এর এমার্জেন্সি ঘোষণা করে দিল। এর আগে প্রত্যেকটা ঘটনা তুমি বলো, প্রত্যেকটা ঘটনায় কোর্টকে ভার্ডিক্ট কংগ্রেস সরকার করেনি, গভর্নমেন্ট করেনি। দেখো যখন লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ যখন একসাথে হয়ে যাচ্ছে, প্রবলেমটা এখানে যে আমাদের লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ একসাথে আছে। প্রবলেম এখানে নয়। এখানে কি করবে, জুডিশিয়ারির হাতে কি রয়েছে? আচ্ছা, কোর্ট একটা রায় দিল যে যত মানে আমাদের হচ্ছে কি বলে হচ্ছে যেসব বেআইনি মদের ঠিক আছে ভেঙে দেওয়া হবে। ভাঙবে কে? কোর্ট এসে ভাঙবে না পুলিশ এসে ভাঙবে? পুলিশ এসে ভাঙবে। পুলিশ সেখানে ভাঙলো না, পুলিশ বললো না না আমাদের রাজ্যে কোনো মদের ঠিক নেই, দিয়ে সেগুলোকে রেখে দিয়ে বললো রিপোর্ট দিয়ে দিল। কোর্ট কি করবে? কোর্ট এসে কি দেখবে এখানে? তুমি বলো। তাহলে সেটাকে পালন কে করবে? এক্সিকিউটিভরাই করবে না? এক্সিকিউটিভ পালন করবে। এক্সিকিউটিভরাই তো কাজ করছে। তাহলে তুমি কি করে কোর্টকে করাপ্ট বলবে বল? বলতে পারবে কোর্টকে করাপ্ট? এখনো পর্যন্ত কোর্ট করাপ্ট নয় বলে এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোনো কেস হলে বা কোনো হলে একটাই কথা বলে, কোর্টে গিয়ে দেখবো। তারপরে হ্যাঁ কোর্টের প্রতি হ্যাঁ এখনো কিন্তু মানুষের ভরসা আছে। সে কারণে মানুষ কিন্তু বলতে পারছে কোনো জিনিস 100% মানে মানে স্বচ্ছ হতে পারে না। কোনো জিনিস 100% স্বচ্ছ কোনোদিন নয়। কিন্তু কিছুটা তো ব্যাপারটা আমাদের মধ্যে আছে। জুডিশিয়ারি সিস্টেম আমাদের, তুমি কোন দেশের জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে এতটা মানে কোর্টের যে পাওয়ার, তুমি আমেরিকার জুডিশিয়ারি সিস্টেমে এত পাওয়ার কোর্টের নেই যতটা পাওয়ার আমাদের জুডিশিয়াল জাজদেরকে দেওয়া হয়েছে। এটা বুঝো তো? কি হ্যাঁ বলছি বোঝা যাচ্ছে? তো সেই জায়গায় দেখো, না আমি কখনোই বলবো না সেই যে জায়গা কোর্ট থেকে প্রভাবিত। বেটার। আমি কখনোই বলবো না যে কোর্ট একদম বায়াস ভাবে, একদম আনবায়াস ভাবে কাজ করছে। এটা কোনোদিনই পসিবল নয়। এটা কোনোদিনই পসিবল নয় যে কেউ আনবায়াস ভাবে কাজ করছে। বায়াস প্রত্যেকেই আছে। কিন্তু যদি তুমি কম্পেয়ার করতে যাও, আজকাল কিন্তু কোর্ট বলো বা পুলিশ বলো বা গভর্নমেন্ট বলো অনেকটাই আনবায়াসড ভাবে কাজ করতে পারে। তুমি আজকে বসে জিনিসটা ভাবতে পারছো না। যারা একটু উঁচু পদে আছে, ডিএম আছে, বা কেউ যদি একটু তোমার উঁচু পদাধিকার কোনো ব্যক্তি থাকে, একটু যারা ভালো পদে আছে, ওয়েস্ট বেঙ্গলের কথা ছেড়ে দাও, তুমি ইউপিতে যদি কেউ থাকে পরিচিত, ঠিক আছে, বা অন্য বিহার, ইউপি বলো বা মানে মধ্যপ্রদেশ বলো, গুজরাট বলো, যদি কেউ পরিচিত থাকে, তুমি যদি কখনো পসিবল যদি কেউ এরকম থাকে, তুমি দেখবে কতটা এখন ফ্রি হ্যান্ড এরা কাজ করতে পারে। তুমি নিজেই বুঝতে পারবে। আমার কথা বা কারো কথা নয়, এটা কোনো সোশ্যাল মিডিয়ার কথা নয়, কোনো কিছু নয়। তুমি দেখবে এখন কতটা পর্যন্ত কতটা অ্যাক্টিভ ভাবে কাজ করে। তুমি উত্তরপ্রদেশে যাও, উত্তরপ্রদেশের কথা দেখো। একটা টাইমে ইউপি গুন্ডা রাজ চলতো, আজকে কি ইউপিতে গুন্ডা রাজ চলে? গুন্ডা রাজ কি চলে? নিশ্চয়ই চলে না। চলে কি আজকাল? দেখতে পাচ্ছ এই যে একটা টাইমে মির্জাপুর, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ওই আরো যেসব জায়গাগুলো আছে সেসব জায়গায় সবসময় বোম পড়তো। আজকে কি চলে? এখন দাউদে আজকে এখন বোমে মারা গেছে, বোম ব্লাস্ট হয়ে মারা গেছে, খবর পাচ্ছ কিছু খবর? কয়েকটা এটা সেটা হয়েছে, সেটা শুধুমাত্র পাকিস্তান যেগুলো অ্যাটাক করেছে 2-4টা। আর দেখতে পেয়েছো তাজ হামলা? আর কোথাও পেয়েছো? 2004-এর পর থেকে কি সত্যি কিছু 14-র পর থেকে কিছু দেখতে পেয়েছো? নিজেই দেখো, পেপার তো ঘাঁটো। কি বলছি বোঝা গেল? কথাটা বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে আমরা দেখো, কেউ বোকা নয়, সবাই চোখে দেখতে পায়, এবং দেখতে পায় বলে জিনিসগুলো হচ্ছে। ওকে, যাই হোক, এটা একটা প্রভাবিত করার চেষ্টা ছিল। আমি বারবার একটা কথাই বলছি, আমি কখনো বলছি না যে সবাই ভালো, কিন্তু পরিমাণটা দেখতে হচ্ছে। ওকে, চলো বুঝে গেলে বলো, এটা ক্লিয়ার করবো তাহলে। বলো, ক্লিয়ার করি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, এবার দেখো, আমাদের যে জাজ রয়েছে, যে বিচারক রয়েছে, এদের ক্ষেত্রে কি হয়, এদের বেতন থাকে, স্যালারি থাকে, ঠিক আছে, বেতনের সাথে সাথে কিছু ভাতাও থাকে, সে সবার থাকে।
এই বেতন এবং ভাতা সবসময় মনে রাখবে, এগুলো কিন্তু সংসদের অনুমোদন সাপেক্ষ নয়, খুব ভালো করে বুঝবে। এদের বেতন বা ভাতা সংসদের অনুমোদন সাপেক্ষ নয়। মানেটা কি? অনুমোদন সাপেক্ষ নয় কথাটার মানে হচ্ছে যে এদের বেতন বা ভাতা একটা ডিসাইড করা রয়েছে, যে হাইকোর্টের জাজ এত টাকা পাবে, এত টাকা পাবে, এই ব্যাপার। এই যে বেতন রয়েছে বা তার সাথে সাথে আমরা যদি বলি তার কার্যকাল, টার্ম, এগুলো যে কেউ চাইলে হঠাৎ করে কারো বেতন তুমি বন্ধ করে দিতে পারবে। যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের যে রাষ্ট্রপতির বেতন সংসদের অনুমোদন সাপেক্ষ নয়। মানে প্রত্যেক বছর যখন বাজেট হয় সেখানে কিন্তু যে রাষ্ট্রপতির বেতন এত টাকা হবে সেই নিয়ে আলোচনা কেউ করতে পারবে না, এটা তোমাকে দিতেই হবে। যেমন ভাবো যে তুমি হয়তো কোনো জায়গায় ঘর ভাড়ায় থাকো, সেটা কি তোমার প্রত্যেকবারে তোমাকে কি ঘর ভাড়া প্রত্যেক মাসে মাসে পাল্টে যায়? না, তার জন্য আলোচনা হয় না, তোমাকে প্রত্যেক দিন প্রত্যেক মাসে ঘর ভাড়া তোমাকে অ্যাড করেই করতে হয়। সেরকম কিন্তু বেতন বা ভাতা সংসদের অনুমোদন সাপেক্ষ হয় না, অবশ্যই চার্জ হয় আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এটা থেকে অনেকগুলো পরীক্ষায় কোশ্চেনও পড়েছিল, তাই না? কোথায় কি হয়, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, বারবার আমি এগুলো পড়াচ্ছিলাম তোমাদেরকে। যাই হোক, যে কথাটা মনে করে করেছো হয়তো। তো যাই হোক, এগুলো কিন্তু সংসদের, অর্থাৎ যেটা পার্লামেন্ট আগে থেকে ডিসাইডেড করা আছে সেই অনুযায়ী স্যালারি দিতে হবে, এবং এই স্যালারি কখনো তুমি চাইলে হ্রাস করতে পারবে না। ঠিক আছে, তার মানে এই যে কখনোই পারবে না সেরকম না, তুমি যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করো তখন হতে পারে, নাহলে কিন্তু তুমি চাইলে বেতন আটকে দেবো, বেতন করে দেবো, এটা কিন্তু তুমি করতে পারবে না, যেটা অন্য কোনো পোস্টে তুমি করতে পারো। জাজদেরকে কিন্তু তুমি কোনোভাবে এভাবে প্রভাবিত করতে পারবে না। এবার দেখো কনসলিডেটেড মানেটা কি? এই রে, কি একটা ওই যে বাংলায় পড়ছিল যে তোমাদের সঞ্চিত WBCS, তহবিল। হ্যাঁ, ভারতের সঞ্চিত তহবিল। আচ্ছা, সঞ্চিত তহবিল আমাদের যে প্রধান তহবিল, মেন ফান্ড। ঠিক আছে, আমি এই ফান্ড গুলোর কথা বলেছিলাম। যাই হোক, তো এবার এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে এই কথাটা দেখবে, আদালতের যদি কোনো রায়, কোর্ট কোনো রায় দিয়ে থাকে, তো আদালত কোনো একটা জাজমেন্ট বা রায় দিয়ে থাকে, সেই রায়ের বিরুদ্ধে তুমি কিন্তু কোনো মন্তব্য করতে পারবে না যে আমি কোর্টের এই রায়টা মানি না। তুমি যদি কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করো, সেটা কিন্তু হয়ে যাবে কি, আদালত অবমাননা। ভালো করে বোঝো, আদালত অবমাননা। মানে তুমি যদি এই কাজটা করে থাকো, যে সাপোজ, খুব ভালো করে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে, সাপোজ আজকে ধরো রাহুল গান্ধী, ঠিক আছে, কোর্টে গেল, গিয়ে বললো যে আদালতে যে রাম মন্দিরের যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছে আমি সেটা মানি না, জানি বলে দিল। ঠিক আছে, এই এই ভিডিওটা বা এটা নিয়ে যদি কোনো একজন কেউ ব্যক্তি, তুমি বা আমি যদি সুপ্রিম কোর্টে কেস করি, তাহলে কিন্তু তার জন্য রাহুল গান্ধীর জরিমানা হবে। ব্যাপারটা বোঝো, তার জন্য একটা যে শাস্তি হবে কিন্তু। তার মানে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তুমি কিন্তু কোনো মন্তব্য করতে পারো না, এটা আদালত অবমাননা হিসেবে মানে তোমার সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, সেটা দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু কেউ করে না কেন, কি এইসব জিনিস নিয়ে চব্য করলে বারবার আর কি করে করবে, বুঝতে পারছো? কিন্তু করতে পারে। কি বললাম বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার দেখো, সুপ্রিম কোর্টের মানে জাজদের, সুপ্রিম কোর্ট বা কোর্টের জাজদের সবচেয়ে বড় গার্ড কি রয়েছে? একটা গার্ড রয়েছে, জিলেট গার্ডের মতো একটা গার্ড রয়েছে। কি গার্ড রয়েছে? সুপ্রিম কোর্টের কোনো জাজকে যদি তুমি পদচ্যুতি করতে চাও, যে সাপোজ সে কাজ করতে পারছে না, বা তোমার মনে হচ্ছে একে সরিয়ে, যেমন অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ব্যাপারটা, গাঙ্গুলি না বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি না? হ্যাঁ স্যার, গাঙ্গুলি। তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে দেখো মমতা ব্যানার্জি সরাতেই পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ কোন জাজকে পদচ্যুত করতে গেলে তোমাকে কি পদক্ষেপ নিতে হবে, প্রথমত তার বিরুদ্ধে কি গ্রাউন্ডে তুমি করছো, কেন তুমি করছো, সেই কারণ দেখাতে হবে। এই গ্রাউন্ড দুটো হতে পারে, একটা হচ্ছে অসামর্থ্য, যেটাকে আমরা বলি ইনক্যাপাসিটি, মানে সে তার কাজ করতে পারছে না, ইনক্যাপাসিটি, ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে, ইনক্যাপাসিটি মানে
ক্যাপাসিটি, অসামর্থ্য, অথবা অসৎ আচরণ, অসৎ আচরণ বলে মিসবিহেভিয়ার। ঠিক আছে, এই দুটো গ্রাউন্ড ছাড়া কিন্তু অন্য কোনো গ্রাউন্ড নেই। তোমাকে এই দুটো গ্রাউন্ড যে কেস করতে হবে, মানে জানাতে হবে যে সে নিজের কাজ করতে পারছে না অথবা সে খারাপ আচরণ করেছে। তুমি বলে দিলেই হবে না, এই দুটো জিনিস কি করতে হবে, তোমাকে প্রমাণিত করতে হবে, প্রমাণ করতে হবে। তুমি প্রথমত প্রমাণ করলে, খুব ভালো করে বুঝো একটা জাজকে কিভাবে পদচ্যুত করতে পারে, প্রমাণ করলে ব্যাস। এবার এই প্রমাণ হয়ে গেলেই পদচ্যুত হবে না, প্রমাণিত হওয়ার পরে কি হবে, এই জিনিসটা নিয়ে তোমাকে পার্লামেন্টে যেতে হবে। কোথায়? লোকসভাতে। ঠিক আছে, লোকসভাতে যেতে হবে আর রাজ্যসভাতে যেতে হবে। গেলে লোকসভা রাজ্যসভাতে তোমাকে এটাকে প্রেসিডেন্ট যারা রয়েছে তাদের 2/3 দু জায়গাতে 2/3 দিয়ে ইয়েস করাতে হবে, এগ্রি করাতে হবে। এদেরকে বলাতে হবে হ্যাঁ, তাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে এগ্রি করাতে হবে যে হ্যাঁ এ করেছে, তাহলে পদচ্যুত হয়ে যাবে না, তাহলেও হবে না। তাহলে আবার কি হবে, এবার জিনিসটা যাবে কোথায়, ফাইনালি যাবে কলিজিয়ামের কাছে। তাহলে কলিজিয়াম যদি বলে যে এইগুলো দেখার পর কলিজিয়াম যদি বলে হ্যাঁ ঠিক আছে আমরা মানছি যে আছে, কলিজিয়াম যদি ইয়েস বলে তখনই একমাত্র পদচ্যুতি হবে। কলিজিয়াম যদি এখানে নো বলে দেয় ব্যাস তার পদচ্যুতি হবে না। তাহলে বলো, কোনোভাবে জাজকে সরানো, জাজরা যদি না চায় তাহলে কোনো জাজকে কখনো সরাতে পারবে? না স্যার। গভর্নমেন্ট চাইলেও সরাতে পারবে? মমতা ব্যানার্জি সরাতে পারছে না। না। তাহলে এই সিস্টেম কোথায় আছে বল? এরপরেও বলবে যে গভর্নমেন্ট প্রভাবিত করতে পারে বিচার ব্যবস্থাকে, জাজদের সরাতে পারে। এবার দেখো, মেরে দিলে আলাদা কথা, সেটা যাকে খুশি মেরে দিতে পারে, কিন্তু কনস্টিটিউশনালি কি পারবে বলো? না স্যার। বুঝতে পারলে? না স্যার। এই হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেমের পাওয়ার। এই কারণে এতটা গেলে তখন কিন্তু পদচ্যুত হবে। এবং লাস্ট অফ অল পদচ্যুতির জন্য অবশ্যই রাষ্ট্রপতির সাইন লাগবে। রাষ্ট্রপতিকে শেষে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সাইন করতে হবে। সে যদি না লাস্টে সাইন করে তাহলেও কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচারক কিন্তু পদচ্যুত হয়নি। ওকে, এটা মাথার মধ্যে স্যার রাখার এই জন্য কোনো প্রক্রিয়াটাই ইমপিচমেন্ট প্রক্রিয়া? এই পদ না। এবার দেখো, ইমপিচমেন্ট প্রক্রিয়া বলতে আমরা যদি বলি জাজদের, হ্যাঁ এই প্রক্রিয়াটাকেও, এটাও একটা ইমপিচমেন্ট প্রক্রিয়া, কিন্তু এটাই ইমপিচমেন্ট প্রক্রিয়া সেটা না। দেখো আমি একটু বলে দিচ্ছি যে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে আমাদের পদচ্যুত করা হয়, প্রেসিডেন্টকেও ইমপিচ করা হয়, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টকেও ইমপিচ করা হয়, জাজদেরকেও ইমপিচ করা হয়। কিন্তু জাজদের ইমপিচমেন্ট পদ্ধতিটা আমি ডিসকাস করলাম, কিভাবে জাজদেরকে ইমপিচ করা হয় এটা আমি ডিসকাস করলাম। প্রেসিডেন্টের ইমপিচের ক্ষেত্রে কি হয়, তার বিরুদ্ধে লোকসভাতে 2/3 মেজরিটি, রাজ্যসভাতে 2/3 মেজরিটি পাস হয়ে গেলেই সরে গেল, সেটাই তখন ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি হয়, মানে জাজদের ক্ষেত্রে কলিজিয়াম হচ্ছে এক্সট্রা গার্ড, মানে টু ফেজ অথেন্টিকেশন বলে না, 2 স্টেপ অথেন্টিকেশন, বুঝতে পারছো? ফোনে তো দেখেছো 2 স্টেপ অথেন্টিকেশন? হ্যাঁ স্যার। ব্যাস, এখানে ব্যাপারটা হচ্ছে 2 স্টেপ অথেন্টিকেশন, মানে আমাদের জাজদের ক্ষেত্রে রয়েছে। এবার ক্লিয়ার হলো? এটাও ইমপিচমেন্ট পদ্ধতি, মানে এর ক্ষেত্রে একটু স্পেশাল। বলো, ক্লিয়ার? মানে স্যার সব শেষে গিয়ে কোর্টকে কোর্টের হাতেই ছাড়বে। একদম, কারণ কোর্টকে বাবু কোর্টই এই ভালো জন্যই বুঝতে গার্ড পারে। আছে স্যার, এই এই জন্যই জন্যই গার্ড গার্ড আছে, আছে। গার্ড তার আছে, মানে বিচারকরা যেটা বুঝতে পারছো, এক্সিকিউটিভে নেই। যেটা এক্সিকিউটিভে নেই, বিচারকদের তার মানে বুঝতে এক্সিকিউটিভে পারছো নেই। গার্ডটা কতটা আছে। তার মানে হ্যাঁ। বিচারকরা চাইলেই একটা ফেরোসাস গভর্নমেন্টের এগেনস্টে রায় দিতেই পারে, ইজিলি দিতে পারে। তার জন্য যদি জাজরা এক হয়ে যায় গভর্নমেন্ট কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওই স্যার আপনি একটা উদাহরণ দিলেন একটু আগে যে এক্সিকিউটিভ যদি বলে যে করব না, কোর্টের কিছু করার নেই। কোর্টের কিছু করার, কোর্ট রায় কোর্টের দিয়ে কিছু দিল, করার কোর্টের হ্যাঁ। কিছু, কোর্ট কি করবে বাবা, কোর্ট কি করতে পারে? কোর্ট শুধু রায় দিতে পারে। হ্যাঁ, যদি সে না ওইটাই স্যার মানে, এমনি সামনের দিক থেকে তখন ওটাই দেখে মনে হয় যে প্রভাবিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি সেটা না। ওই জন্য যখনই পড়বে
তখনই বুঝতে পারবে যে ব্যাপারটা কি আছে। এই কারণে জুডিশিয়ারি সিস্টেম আমাদের বোঝাটা দরকার। আমাদেরও তো হ্যাঁ বোঝা স্যার। দরকার ভারতের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি ব্যবস্থা রয়েছে, কি রয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো স্যার আরো কিছু স্যার বলো 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 বলো। বলছি যে এটা তো পুরোটাই সুপ্রিম কোর্টের নিয়মটা বলছেন, না, এটা হাইকোর্টের ক্ষেত্রেও সেম ব্যাপার। হাইকোর্টের ক্ষেত্রেও? আচ্ছা হাইকোর্টের ক্ষেত্রেও সেম ব্যাপার। হাইকোর্টের ক্ষেত্রে ইমপিচমেন্ট এভাবে হয়, তবে এই জায়গায় ব্যাপারটা হয়ে যায় বিধানসভা, মানে এই যে লোকসভা রাজ্যসভার জায়গায় এটা তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়ে যায়, সাইনটা তখন গভর্নরের কাছে চলে যায়। ঠিক আছে, এবার গভর্নর সেটাকে সাইন নাও করতে পারে, গভর্নর সেটা প্রেসিডেন্টের কাছেও ট্রান্সফার করে দিতে পারে। এটা গভর্নমেন্টের একটা স্পেশাল পাওয়ার রয়েছে। গভর্নমেন্ট কিন্তু যে কোনো বিল চাইলেই রাষ্ট্রপতির কাছে বাইপাস করে দিতে পারে। এটা আমি তোমাদের পড়িয়েছিলাম, গভর্নর পড়ানোর সময় বলেছিলাম না, পাওয়ার হ্যাঁ রয়েছে। স্যার বলেছিলেন, হ্যাঁ। এবার দেখো, এবার একটা বিশেষ কথা তোমাদের বলছি, এটা তোমরা হয়তো জানো না, সেটা হচ্ছে কি আইনি সাহায্য পরিষেবা। আইনি সাহায্য মানে তোমার কোর্টে কেস লড়ার মতো পয়সা নেই, তাহলে কি তুমি কেস লড়তে পারবে না? তুমি পারবে। তাহলে সবাই পারবে না, তোমার মনে হলো পারবে সেরকম না। এবার দেখো ব্যাপার কি, কতটা অবাক হও কিনা তোমরাই বলবে। এই সংক্রান্ত আমাদের 1987 সালে আমাদের ইন্ডিয়ান যে কি বলে ভারতের যে সংসদ পার্লামেন্ট কি করেছে, একটা আইন পাস করেছে। ঠিক আছে, পার্লামেন্ট একটা অ্যাক্ট পাস করেছে, অ্যাক্ট পাস করে বলেছে যে সাধারণ মানুষকে মানে কিছু মানুষকে আইনি পরিষেবা দেওয়া সরকারের বাধ্যতামূলক কর্তব্য। এবার কারা কারা এই সুবিধা পাবে? তুমি চাইলে গিয়ে বললে আমি কেস লড়বো, না পয়সা দুবনি করবো না, এটা কিন্তু হবে না। তাহলে তার জন্য কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। কি? নাম্বার 1, তোমার যদি বার্ষিক আয় কত থাকে? বেশি নয়, 5,000-এর কম, মাসিক নয়, বার্ষিক আয় যদি 5,000-এর কম, তাহলে বলেছে তাহলে তো কেউই পাবে না, এটা মনে হবে। নাম্বার 2, খুব ভালো করে বোঝো, কোনো স্ত্রী অথবা কোনো শিশু চাইলে বিনামূল্যে। তার মানে বুঝতে পারছো, তুমি যদি একজন মেয়ে হও, তুমি যেই হও, তুমি একজন মেয়ে হলে তুমি কোর্টে গিয়ে মানে বলবে যে আমি ফ্রিতে আমি যা মানে উকিল চাই, কোর্ট দিতে বাধ্য থাকবে, কোনো মহিলা বা শিশুর জন্য। বুঝলে? নেক্সট, তুমি যদি এসসি এবং এসটি হও, তাহলে মেয়ে পুরুষ যে কেউ গিয়ে এসসি এসটি হলে কোর্টে গিয়ে ফ্রিতে উকিল ডিমান্ড করতে পারে এবং কোর্ট সেটা দিতে বাধ্য থাকবে, সরকারি উকিল। নাম্বার 4, তুমি যদি একজন শিল্প শ্রমিক হও, তুমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছো বা কোনো কোম্পানিতে কাজ করছো লেবার হিসেবে, কোনো ইন্ডাস্ট্রির সাথে শিল্প শ্রমিক হও, তাহলেও তুমি কিন্তু ফ্রিতে লিগাল যে তোমার মানে এটা তুমি দাবি করতে পারো, তাতেও কিন্তু কোর্ট তোমাকে সাহায্য করবে, ফ্রিতে তোমাকে যে দেবে, উকিল দেবে। নাম্বার 5, জেলে থাকা কোনো ব্যক্তি, যে ব্যক্তি জেলে আছে, জেলের মধ্যে থাকা কোনো ব্যক্তি, সে ফ্রিতে উকিল ডিমান্ড করতে পারে এবং কোর্ট সেখানে দেবে। নাম্বার 6, কোনো যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়, হ্যান্ডিক্যাপ্ট কোনো ব্যক্তি হয়, সে চাইলেও কিন্তু ফ্রি লিগাল মানে উকিল চাইলে সে পেয়ে যাবে। নাম্বার 7, কোনো ব্যক্তি যদি পাচার হয়, পাচার হওয়া কোনো ব্যক্তি, ঠিক আছে, যে পাচার হয়ে গেছে, তার কাছে কিছু নেই, সে চাইলে সঙ্গে সঙ্গে মানে সে ডিমান্ড করলেও তাকে মানে দিতে কোর্ট বাধ্য থাকে। আর নাম্বার 8, কোনো কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তি, ঠিক আছে, বা সেই দুর্ঘটনা বিভিন্ন ভাবে হতে পারে, যে বন্যাতে হয়তো তোমার জমি ভেসে গেছে, ঠিক আছে, বা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা অ্যাক্সিডেন্টের কারণে তুমি প্রতিবন্ধী হয়ে গেছো, সেরকম কোনো ব্যক্তি চাইলেও কিন্তু হতে পারে। এর বলবে স্যার সবই যদি ম্যাক্সিমামই ফ্রিতে, তাহলে লোকে কেন এত টাকা দিয়ে উকিলের কাছে যায়? এটা মনে হচ্ছে না হচ্ছে না? বলো, হচ্ছে তো না হচ্ছে না? হ্যাঁ স্যার। হচ্ছে না হচ্ছে না? কেউ তো তাহলে বলো তো, এত টাকা এতই যদি সব ফ্রি, তাহলে কেন হচ্ছে না? তাহলে কেন লোকে পয়সা দিয়ে যায়?
মানে এই ধরনের মানে এত ক্রাইটেরিয়া থাকলে এই ধরনের কাজের ক্ষেত্রে মানে দীর্ঘমেয়াদী হয়ে যায় কাজটা। না, ব্যাপারটা দীর্ঘমেয়াদী নয়, ব্যাপারটা হচ্ছে ইচ্ছা, সদ ইচ্ছা। তুমি দেখো, আজকের দিনে সরকারি এমপ্লয়িকে তুমি যদি কোনো কাজ করতে বলো, সে কাজ করবে? করবে না, কারণ সে তো গভর্নমেন্ট তাকে স্যালারি দিয়ে দিচ্ছে। তাহলে এখানে গিয়ে যে উকিলটাকে দেবে, সেই উকিলটা কি হবে? স্যালারি তো পাবে গভর্নমেন্টের কাছ থেকে। তাহলে সে মানে কেস হেরে যাক আর জিতে যাক, তাতে তার কি অসুবিধা হচ্ছে? তার কি কোনো অসুবিধা হবে? সে তোমার কেস কি এত ভালোভাবে লড়বে? সে জাস্ট ডিফেন্ড করার জন্য যাবে, হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে, আসবে যাবে, হয়ে যাবে। তাতে কি তুমি কেস জিততে পারবে? পারবে না। বুঝাতে পারছি না বলো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ব্যাপার। এই জন্য লোকে, কিন্তু যদি প্রাইভেট উকিল হয়, সে যদি জিতে তাহলে বেশি ফিস পাবে, আর যদি হারে তার কাছে কেউ কেসে যাবে না। বোঝা পাচ্ছ পড়াশোনা করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জুডিশিয়ালি সিস্টেম হচ্ছে এই রকম মজার ব্যাপার। ঠিক আছে, বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো।